যমুনার বুকে ভেসে থাকা এক নাম চর পাকরুল। নদীর ওপারের এক দূর জনপদ, যেখানে প্রতিটি সকাল শুরু হয় সংগ্রামের গল্প নিয়ে, আর প্রতিটি সন্ধ্যায় মিশে যায় বাংলার মায়াভরা আকাশে। এখানকার মানুষের জীবন নদীর মতোই অনিশ্চিত, কখনো ভাঙন, কখনো বন্যা, আবার কখনো বা দীর্ঘশ্বাস। তবুও থেমে থাকে না জীবন। কাদামাটির এই চরে তারা বনে চলে আবাদ করে ফসল, লালন পরিবার আর ভবিষ্যতের আশা। বর্ষার উত্তাল ঢেউ যখন ঘর ভাসিয়ে নিতে চায়, তখনও চর পাকরুলের মানুষ বুক ভরা সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে নদীর কিনারায়। আবার শীতের কুয়াশা ভেদ করে মাঠে নামে কৃষকেরা। সবুজ ফসলের মাঝে খুঁজে নেয় নতুন দিনের আলো। এই জনপদে দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি রয়েছে মানুষের অদম্য ভালোবাসা, মমতা আর বেঁচে থাকার শক্তি। শিশুর হাসি, জেলেদের গান, সন্ধ্যার আজান আর নদীর বাতাস, সব মিলিয়ে চর পাকরুল যেন বাংলার এক জীবন্ত রূপকথা। বর্ষা আসার আগে নিজেদের উৎপাদিত ধান মাড়াই করে ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষকের পরিবার। নদী তীরবর্তী চরাঞ্চলের প্রায় প্রত্যেকটি বাড়ি যেন এক একটি স্বপ্ন তৈরির কারখানা। এখানকার মানুষরা স্বপ্ন বুনে হাজার বছর প্রতিকূলতার মধ্য দিয়ে বেঁচে থাকার জন্য। এখন ভর দুপুরবেলা গৃহপালিত ছাগলগুলো ছায়ায় শুয়ে রয়েছে। ভাই, এগুলো কি গরুজন ঘাস কাটে নিয়ে আসলেন? একদম সকালে খাবারও নিয়ে গেছিলেন? চর পাকরুল কেবলমাত্র শুধু একটি চর নয়, এ এক সংগ্রামের জীবনের প্রতিচ্ছবি। এখানে প্রকৃতির সঙ্গে লড়াই করেই মানুষ খুঁজে নেয় সুখের মানে, আর যমুনার ঢেউয়ের মাঝে লিখে চলে জীবনের নতুন ইতিহাস। বাদাম, এটা কি দেশি জাতের বাদাম নাকি? দেশি বাদাম, হাইব্রিড বড় বড়। মানে এটার পর কি মানে শুকাইতে হবে? আর এগুলো হচ্ছে কালো জিরা না? আর এই পাশে এগুলো কি বাদামের যে গাছগুলা? ও আচ্ছা। যমুনার বিশাল বুকে সভ্যতার কোলাহল থেকে বহু দূরে দাঁড়িয়ে রয়েছে এক মায়াময় জনপদ, এই চর পাকরুল। মাদারগঞ্জের ওই পারে এই দুর্গম চরের প্রতিটি ভোর আসে নদীর কুয়াশা ভেদ করে, আর প্রতিটি সন্ধ্যা হারিয়ে যায় লালচে আকাশ আর ঢেউয়ের মৃদু শব্দে। এখানকার মানুষের জীবন যেন নদীরই আরেক রূপ, কখনো শান্ত, আবার কখনো বা উত্তাল, কখনো হাসি, আবার কখনো কান্না। বর্ষায় যমুনার এক রুদ্র রূপ যেন ধারণ করে চলে, তখন এই চরবাসীর বুক কেঁপে ওঠে ক্ষণিকে ক্ষণিকে। এখন বৈশাখ মাসের একদম শেষের দিকে, আর তার জন্যই নদী এখনও অনেকটাই শান্ত। আর 2 মাস পরে, অর্থাৎ জ্যৈষ্ঠ, তারপর আষাঢ় মাসে দেখা যাবে নদীর আসল রূপ। তখন উত্তাল হয়ে যাবে নদী, কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। খেয়া নৌকায় আমাদের সহযাত্রী হিসেবে ছিল চর পাকরুলের কর্মজীবী সাধারণ মানুষরা। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের একমাত্র বাহন এই খেয়া নৌকা। এই খেয়া নৌকায় করেই তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এক জায়গা থেকে অন্য এক জায়গায় স্থানান্তরিত হয়, এবং কি তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি কিংবা চাষাবাদের উৎপাদিত পণ্য তারা খেয়া নৌকায় করে এই পারে বাজারগুলোতে নিয়ে আসে বিক্রি করার জন্য। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম চর পাকরুলের খেয়াঘাটে। এখন আমাদের নেমে যাওয়ার পালা। বর্ষায় যমুনা যখন রুদ্র রূপ ধারণ করে, তখন এই চরবাসীর বুক কেঁপে ওঠে। নদী ভাঙে ঘর, ভাসিয়ে নিয়ে যায় স্বপ্ন, তবুও তারা হার মানে না প্রকৃতির কাছে।
ভাঙনের মাটিতেই আবার নতুন করে গড়ে তোলে নতুন জীবন। শীতের কুয়াশা ভেদ করে কৃষকেরা মাঠে নামে। সবুজ ধানের শীষে, ভুট্টার খেতে আর সবজির মাচায় তারা খুঁজে বেড়ায় বেঁচে থাকার নতুন আশা। প্রখর রোদ, ঝড়, বন্যা কিংবা অনিশ্চয়তা কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না এই জনপদের জীবন যোদ্ধাদের। চর পাকরুলের পথগুলো একদম কাঁচা, জীবনগুলো সহজ সরল। এখানে শিশুরা নদীর পাড়ে খেলতে খেলতে বড় হয়। জেলেরা ভোরের আলোয় ফোটার আগেই তারা নৌকা নিয়ে যমুনার বুকে নেমে পড়ে। আর মায়েরা হাজার কষ্টের মাঝেও সংসারে জ্বালিয়ে রাখে ভালোবাসার প্রদীপ। এই চোরের বাতাসে মিশে রয়েছে বাংলার মাটি ও মানুষের গল্প। এখানে রয়েছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, আবার আছে প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম ও লড়াই, সুখ দুঃখ, আশা নিরাশা। অনেকক্ষণ থেকে হাঁটছি। তপ্ত রোদের নিচে বালুময় এক প্রান্তর। সেই প্রান্তর ধরে হাঁটতে হাঁটতে দেখে পেলাম চরের বসত বাড়ির সামনে যে বসত বাড়িগুলো, এগুলোই হচ্ছে এই চরের মূল বাড়িঘর। এখান থেকেই চরের বসতি শুরু। আমরা প্রবেশ করব চরের বসত বাড়িতে, দেখব এই মানুষগুলো কিভাবে আছে এই দুর্গম চরাঞ্চলে। একই সাথে দেখানোর চেষ্টা করব এই দুর্গম জীবনযাপনের বাইরেও যে এক সুন্দর জীবন রয়েছে এই চরের, তার চিত্র। সুখ দুঃখ, আশা নিরাশা, আবাদ আর দুর্যোগ সবকিছু মিলিয়ে এই চরপাকরুল যেন এক জীবন্ত মহাকাব্য। এই শুধু একটি নদী তীরবর্তী চর নয়, এ এক অবিনাশী জীবনের গল্প, যেখানে মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়ে যায়, আবার প্রকৃতিকেই ভালোবেসে বেঁচে থাকে। যমুনার ঢেউ আজ সাক্ষী হয়ে আছে, চরপাকরুলের মানুষ হার মানতে জানে না। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের আয় উপার্জনের, অর্থাৎ তাদের সংসার চালানোর তাগিদে যতটুকু অর্থের প্রয়োজন হয় তার বেশিরভাগটা আসে তাদের পালিত গবাদি পশু থেকে। কেউ বা ছাগল, ভেড়া এগুলো পালেন, আবার কেউ বা গরু পালন করেন। চরের বাড়িঘরগুলোতে গেলে বেশিরভাগ সময় আপনার মনে হতে পারে যে একই আকৃতির, একই ডিজাইনের বাড়ি, কিন্তু আসলে না। তবে তারা একই ধরনের বাড়ি নির্মাণ করে থাকে, কারণ এখানে 6 মাস থাকেন, আবার 6 মাস থাকেন তারা নদীর ওই পারে নিরাপদ কোনো জায়গায়। বর্ষা মৌসুম এলেই তাদের এই স্থান ত্যাগ করতে হয়, তার জন্য তারা স্থায়ী কোনো ঘর নির্মাণ পাওয়া যায় না। কাকা, তাহলে কি আবাদ করছিলেন এবার মূলত? পেঁয়াজ আর বাদাম। পেঁয়াজ আবাদ, মানে পেঁয়াজ কেমন হয়েছে মোটামুটি? পেঁয়াজ একটু নিম হয়েছে, বাদামটা একটু সরস। বাদামটা ভালো হয়েছে না? পেঁয়াজটাও মানে বেশি খারাপ হয়েছে নাকি? 150 মনের মতন দাম। 150 মনের মতো তো, মাশাআল্লাহ আবাদ ভালো। 250 মন পাইলাম নি, 150 মন। ও আচ্ছা আচ্ছা। আর বাদাম কতটুকু জায়গায় আবাদ করছিলেন? মানে 70-80 মনের মতন। এটা কি আপনার দেশীয় বাদাম নাকি ওই যে হাইব্রিড জাতীয় যে জাত? দেশীয় গাছ, হাইব্রিডও গাছ। আচ্ছা আচ্ছা। বাদাম এখন মন কত করে কাঁচা, যেটা একটু? কাঁচা 2300-2400। আর শুকনাটা? 6 উপরে। ওর মা বিয়ে হয়েছে, আমি জানবো কেমনে? সেটাই তো, কথা তো ঠিকই আছে। কাজের ফাঁকে একটু সময় পেলেই তার হাসি তামাশায় মেতে ওঠেন গল্প গুজব নিয়ে। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যময় এমন প্রকৃতি দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা, মনে পড়ে যায় পল্লীকবি জসীমউদ্দিনের কথা। নদীর পাড় থেকে উঠে আসা যে মেঠো পথ, সেই মেঠো পথের দুপাশে আবাদ হয়েছে ভুট্টার। ভুট্টাগুলো পরিপক্ক হয়েছে, আর কয়েকদিনের মধ্যে ভুট্টা ঘরে ওঠা শুরু হবে। ইতিমধ্যে আগাম জাতের ভুট্টাগুলো ঘরে উঠেছে। এই মুহূর্তে চরে দরকার প্রচণ্ড রোদ। চরের মানুষের নানা ধরনের শস্য এখন ঘরে ওঠার সময়। তাই তো চরের মানুষদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিল এই মুহূর্তে তাদের দরকার প্রচণ্ড রোদ, কারণ রোদ না থাকলে এই ফসলগুলো তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারবে না।
ঠিক তেমনি ভুট্টাগুলো ঘরে উঠবে, এই ভুট্টাগুলো শুকোবে, তারপর বিক্রি হবে দেশের বিভিন্ন জায়গায়। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষরা তাদের নিজেদের আবাদি অর্থাৎ উৎপাদিত ধান, গম কিংবা ভুট্টা এগুলো নদীর পাড়েই শুকুতে দেয়। এখানে শুকুতে দেওয়া হয়েছে খড়, পাশেই খড়ের গাদা করে রেখেছে। বর্ষা আসার আগেই নদীতে নতুন পানি জমতে শুরু করেছে, আর কিছুদিন পরেই চলে আসবে বর্ষার মৌসুম। যমুনার পার ধরে রফিক ভাই তার ছেলেকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে। নদীর ওই পারে গিয়ে সে তার আবাদি ফসলের ক্ষেতে সেচ দেওয়ার জন্য ডিজেল কিনে নিয়ে আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।